ইসলামের স্বর্ণযুগে মুসলিম মনীষীরা জ্ঞান বিজ্ঞানের সব শাখায় অবদান রাখেন। বিজ্ঞান চর্চার মাধ্যমে তাদের নতুন নতুন তথ্য, ধ্যান ধারণা ও আবিষ্কার গোটা পৃথিবীকে পাল্টে দিয়েছে। সে সময় মুসলিম বিজ্ঞানীদের অভূতপূর্ব সাফল্যে পরিবর্তন আসে সভ্যতার। বলা যায়, বর্তমান আধুনিক যুগে প্রযুক্তিসহ সব ক্ষেত্রে যে উন্নতি হয়েছে তার পেছনে রয়েছে মুসলিম পণ্ডিতদের অবদান। ইসলামী স্বর্ণযুগে বিজ্ঞানের বাইরেও মুসলিম পণ্ডিতরা সুনিয়ন্ত্রিত রাষ্ট্র গঠন, পরিশীলিত সমাজ ব্যবস্থা, বাণিজ্য, সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখেন। কবিতা জারিতবোধ ও আবেগের মিশ্রণে লিখিত পংক্তিমালা। একটি নির্দিষ্ট প্রেক্ষাপট, ঘটনাকে রূপকধর্মী ও নান্দনিকতা সহযোগে কবিতা রচিত হয়। কবিতায় সাধারণত বহুবিধ অর্থ বা ভাব প্রকাশ ঘটানোর পাশাপাশি বিভিন্ন ধারায় বিভাজন ঘটানো হয়। কবিতার জন্ম নির্দিষ্ট কোনো কালে হলেও অধিকাংশই হারিয়ে যায়। যেগুলো টিকে থাকে সেগুলো পরবর্তী সময়ে ভিন্ন পাঠ তৈরি হয়। মাঝে মধ্যে সেই পাঠ এমনই ভিন্ন হয় যে মূল কবিও সেগুলো চিনতে পারবেন কিনা সন্দেহ হয়। ওমর খৈয়ামের কবিতা এর জলজান্ত উদাহরণ। রুটিমদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি তেমনই বই হয়। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী ওমর খৈয়ামের কবিতার ভাবানুবাদ করেছিলেন এমনই। ফার্সি সাহিত্য তো বটেই, বিশ্ব সাহিত্যেও এক অনন্য বিস্ময়কর প্রতিভা ছিলেন পারস্যের কিংবদন্তি কবি ওমর খৈয়াম। তার পুরো নাম বেশ বড়, গিয়াসউদ্দিন আবুল ফাতেহ ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম নিশাপুরি। একাধারে ছিলেন পারস্যের প্রেম বিরহের কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোতির্বিদ। ইরানের নিশাপুর শহরে ওমর খৈয়ামের জন্ম হিজরি ৫ম শতকের শেষের দিকে সেলজুক যুগে। খ্রিস্টীয় দিনপঞ্জিকা অনুযায়ী ১০৪৮ সালের ১৮ মে। তিনি ছিলেন মালিক শাহ সেলজুকের সমসাময়িক। অনেক ইতিহাসবিদের মতে সুলতান মাহমুদের মৃত্যুর কিছু আগে ওমর খৈয়াম জন্মগ্রহণ করেছিলেন। এখনকার ইরানের পুরানো নাম ছিল পারস্য, আর তখন তার রাজধানী ছিল খোরাসান। ওমরের পিতা ছিলেন তাঁবুর কারিগর ও মৃৎশিল্পী। ছোটবেলায় তিনি বালি শহরে সে সময়কার বিখ্যাত পণ্ডিত শেখ মুহাম্মদ মানসুরির তত্ত্বাবধানে শিক্ষালাভ করেন। যৌবনে তিনি ইমাম মুওয়াফফাকের অধীনে পড়াশোনা করেন। দীক্ষা নিয়েছিলেন ধর্মীয় শাস্ত্র, দর্শন ও গণিতে। ওমর খৈয়ামের শৈশবের অনেক সময় কেটেছিল আধুনা আফগানিস্তানের বাল্ক শহরে। সেখানে তিনি বিখ্যাত মনীষী মোহাম্মদ মানসুরির কাছে শিক্ষা গ্রহণ করেন। পরে তিনি খোরাসানের অন্যতম সেরা শিক্ষক হিসেবে বিবেচিত ইমাম মুওয়াফফাক নিশাপুরীর শিষ্যত্ব গ্রহণ করেন। জীবনের পুরো সময় জুড়ে ওমর তার সব কাজ নিষ্ঠার সঙ্গে করেছেন। দিনের বেলায় জ্যামিতি ও বীজগণিত পড়ানো, সন্ধ্যায় মালিক শাহের দরবারে পরামর্শ প্রদান এবং রাতে জ্যোতির্বিজ্ঞান চর্চার পাশাপাশি জালালি বর্ষপঞ্জি সংশোধন, সবকিছুতেই তার নিষ্ঠার কোনো কমতি ছিল না। ইস্পাহান শহরে ওমরের দিনগুলি দারুণভাবেই কেটেছিল, কিন্তু আততায়ীর হাতে সুলতান মালিক শাহ এর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী ওমরকে ঘৃণার চোখে দেখেন। তিনি প্রকাশ্যেই সুলতান মালিক শাহের মৃত্যুর জন্য ওমর খৈয়ামকে দায়ী করতেন। সুলতানের স্ত্রীর সন্দেহ ছিল খৈয়াম এই হত্যার পেছনে ছিল গোপন চর হিসেবে। এমন বেগতিক অবস্থায় ওমর খৈয়াম সব ছেড়ে হজ করতে চলে যান মক্কা ও মদিনায়। দীর্ঘ সময় ছিলেন সেখানে। একসময় তাকে নিশাপুরে ফেরার অনুমতি দেওয়া হয়। নিশাপুরে ওমর গণিত, জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসা বিষয়ক তার বিখ্যাত রচনাগুলো সমাপ্ত করেছিলেন। এই সময়কাল ছিল ওমরের জীবনের সবচেয়ে আদর্শ সময়। এই সময়কালকে বলা হয় ওমরের সমৃদ্ধিকাল। জীবনের একটা সময় ওমর খৈয়ামের খ্যাতি ছিল গণিতবিদ হিসেবে। ইসলামী সভ্যতার জ্ঞান বিজ্ঞানের সোনালী যুগে তথা এখন থেকে প্রায় ১০০০ বছর আগে বীজগণিতের যেসব উপপাদ্য এবং জ্যোতির্বিদ্যার তত্ত্ব ওমর খৈয়াম দিয়ে গেছেন, সেগুলো এখনও গণিতবিদ এবং মহাকাশ গবেষণায় জ্যোতির্বিদদের গবেষণার যথাযথ সূত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরাবৃত্ত ও বৃত্তের ছেদকের সাহায্যে ত্রিঘাত সমীকরণের সমাধান করেছিলেন ওমর খৈয়াম। এছাড়া তিনি দ্বিপদী রাশিমালার বিস্তার করেন। ওমর খৈয়ামের আরেকটি বড় অবদান হল ইউক্লিডের সমান্তরাল স্বীকার্যের সমালোচনা, যা পরবর্তী সময়ে অ-ইউক্লিড জ্যামিতির সূচনা হয়েছিল।
ধারণা করা হয় রনে দোকার্তের আগে ওমর খৈয়ামই বিশ্লেষণধর্মী জ্যামিতি আবিষ্কার করেছিলেন। স্বাধীনভাবে গণিতের দ্বিপদী উপপাদ্য আবিষ্কার করেছিলেন তিনি। বীজগণিতকে ত্রিঘাত সমীকরণের সমাধানও প্রথম তার হাতেই হয়েছিল। বীজগণিতের গুরুত্বপূর্ণ ট্রিটিস অন ডেমনস্ট্রেশন অব প্রবলেমস অব অ্যালজেব্রা অ্যান্ড ব্যালেন্সিং গ্রন্থে তিনি ত্রিঘাত সমীকরণের সমাধানের একটি পদ্ধতি বর্ণনা করেছিলেন। এই পদ্ধতিতে একটি পরাবৃত্তকে বৃত্তের ছেদক বানিয়ে ত্রিঘাত সমীকরণের সমাধান করা হয়। 1070 খ্রিস্টাব্দে তার বই মাকালাত ফি আল জাবর আল মুকাবিলা প্রকাশিত হয়েছিল। এই বইতে তিনি ঘাত হিসেবে সমীকরণের শ্রেণীকরণ করেন এবং দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়মাবলী লিপিবদ্ধ করেছিলেন। আবার তিনি কনিক সেকশনের বিভিন্ন ছেদকের সাহায্যে নানা রকম ত্রিঘাত সমীকরণ সমাধান করেছিলেন। ওমর খৈয়াম ছিলেন এমন অনন্য মেধার সংমিশ্রণ, কিন্তু তার কাব্য প্রতিভার আড়ালে জ্যোতির্বিদ হিসেবেও তার ভূমিকা অনেকখানি ঢাকা পড়ে গিয়েছে বরাবরই। মধ্যযুগের মুসলিম মনীষী জামাকশারি ওমর খৈয়ামকে বিশ্ব দার্শনিক হিসেবে বর্ণনা করেছেন, অথচ পারস্য পঞ্জিকা সংশোধনও করেছিলেন তিনি। সেলজুকের বাদশাহ মালিক শাহ 1073 সালে একটি মানমন্দির নির্মাণের জন্য কজন বিজ্ঞানী ও জ্যোতির্বিদকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার দরবারে। তাদের মধ্যে অন্যতম ছিলেন ওমর খৈয়াম। সে সময় ওমর সফলভাবে বছরের দৈর্ঘ্য পরিমাপ করেছিলেন। তার হিসেবে এটি ছিল 365.242 দিন। এই ক্যালেন্ডারের হিসাবে প্রতি 5500 বছরে 1 ঘন্টার গড়মিল হয়ে থাকে। আমরা যে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি ব্যবহার করি তাতে প্রতি 3300 বছরে একদিন গোলমাল হয়ে থাকে। কিভাবে পারস্য পঞ্জিকা সংশোধন করতে হবে তাও তিনি হিসাব করেছিলেন। 1079 সালের 15 মার্চ সুলতান জালাল আল দিন মালিক শাহ সালজুক ওমরের সংশোধিত বর্ষপঞ্জি চালু করেন, যা 20 শতক পর্যন্ত প্রচলিত ছিল। ওমর একটি তারাচিত্র বা খণ্ডচিত্র তৈরি করেছিলেন, যদিও এটি এখন আর পাওয়া যায় না। ইরান ও পারস্যের বাইরে ওমরের একটি বড় পরিচয় কবি হিসেবে। এর কারণ তার কবিতা বা রুবাইয়ের অনুবাদ এবং তার প্রচারের কারণে। ওমর খৈয়ামের কবিতা সমগ্রকে বলা হয় রুবাইয়াত, যার প্রতিটি কবিতা অবিশ্বাস্য প্রতিভার সংমিশ্রণ। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, শরাব যেন ওমরের রুবাইয়াত। ইংরেজি ভাষী দেশগুলোতে এর সবচেয়ে বেশি প্রভাব দেখা যায়। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে আজও ইংরেজিভাষী ছাড়া জালালউদ্দিন রুমির পর ওমরই সর্বাধিক জনপ্রিয়। প্রখ্যাত দার্শনিক ও সাহিত্যিক টমাস হাইড পারস্যের বাইরে প্রথম সাহিত্যিক যিনি ওমর খৈয়ামের কাজ সম্পর্কে গবেষণা করেছিলেন। তবে বহির্বিশ্বে খৈয়ামকে সবচেয়ে জনপ্রিয় করেন এডওয়ার্ড ফিটজেরাল্ড। ওমর খৈয়ামের ছোট ছোট কবিতা বা রুবাই অনুবাদ করে তা রুবাইয়াতে ওমর খৈয়াম নামে প্রকাশ করেছিলেন তিনি। এই কবিতাগুলো ওমরের কবিতাগুচ্ছের একাংশ। বাংলা সাহিত্যে ওমর খৈয়ামের রুবায়াত অনুবাদ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সহ অনেকে। 1959 সালের ডিসেম্বরে কাজী নজরুল ইসলামের অনুবাদকৃত রুবাইয়াত ই ওমর খৈয়াম গ্রন্থাকারে প্রকাশিত হয়। সৈয়দ মুস্তফা আলী ভূমিকা লিখেছিলেন, খৈয়াম কাজী নজরুল ইসলামকেও প্রচণ্ড আকর্ষণ করেছিলেন। নজরুল বহু রাত জেগে সমাপ্ত করেছিলেন রুবাইয়াত ই ওমর খৈয়াম। কাজী নজরুল ইসলাম তুলনা দিয়েছিলেন তাকে শরাবের মতো। মার্কিন কবি জেমস রাসেল লোয়ার ওমরের রুবাইকে অবহিত করেছিলেন চিন্তা উদ্দীপক পারস্য উপসাগরের মুক্তা বলে। রুবাইয়াতের নজরুলের অনুবাদ অত্যন্ত চমৎকার, ভাষাভঙ্গি, প্রাঞ্জলতা ও অনুবাদের গ্রহণযোগ্যতা ছিল ব্যাপক। নজরুল অনেক শব্দে ভাবধারাও অনুবাদ করেছিলেন ভাষা সৌন্দর্যের জন্য। এজন্য রুবাইয়াত অনুবাদই সবচেয়ে জনপ্রিয়। অন্যান্য অনুবাদকের চেয়ে নজরুলের অনুবাদ অনুভূতির পরশে যথাযথ শব্দের পরিপাট্যে উজ্জ্বল। ফার্সি কাব্য জগতে ওমর খৈয়াম এক বিশেষ চিন্তাধারা ও বিশ্বদৃষ্টির পথিকৃৎ। তিনি এমন সব চিন্তাবিদ ও নীরব কবিদের মনের কথা বলেছেন যারা সেসব বিষয়ে কথা বলতে চেয়েও প্রতিকূল পরিস্থিতির কারণে তা চেপে গেছেন। ওমর তার কবিতায় প্রচুর তুলনা ও
কাব্যিক উদাহরণ টেনেছেন, যার ফলে এক শ্রেণীর লেখকও সুবিধা পেয়েছেন। ওমর খৈয়ামের জীবনে সৃষ্টির ক্ষেত্রে তার অতৃপ্তিও ছিল বিস্তর। বিশেষ করে জ্যোতির্বিদ্যা ও গণিতের অনেক কঠিন রহস্য বা প্রশ্নের সমাধান দিতে গেলেও অনেক অজানা বা রহস্যময় বিষয়ের সমাধান জানতে না পারায় আক্ষেপ করে গেছেন তিনি। শুধু তাই নয়, জীবন এবং জগতের ও পরলৌকিক জীবনের রহস্য বা দর্শন সম্পর্কে অনেক প্রশ্ন উত্থাপন করেছিলেন ওমর খৈয়াম। এসব প্রশ্ন শুধু তার মনেই নয়, যুগে যুগে জ্ঞান তৃষ্ণার্ত বা অনুসন্ধানী মানুষের মনে তুলেছে অশান্ত ঝড়। দর্শন বা বিজ্ঞান দিয়ে যেভাবে তুলে ধরা যায় না, খৈয়াম তা কবিতার অবয়বে তুলে ধরতে চেয়েছেন। আর তাই যুক্তি ও আবেগের করুণ রসের প্রভাবে ওমর খৈয়ামের 4 লাইন বিশিষ্ট কবিতাগুলো কবিতা জগতে হয়ে উঠেছে অনন্য। দার্শনিকরা একটি বই লিখলেও যেভাবে পুরোপুরি হৃদয়গ্রাহী করতে পারেন না, গভীর অর্থবহ 4 লাইনের একটি কবিতার মধ্যে দিয়ে ওমর খৈয়াম তা সহজেই তুলে ধরেছেন। ইতিহাসবিদ সাইদ নাফসির মতে রুবাইয়াতে প্রায় 2000 চতুষ্পদী কবিতা আছে, যেগুলো সব বর্তমানে পাওয়া যায় না। তবে সর্বনিম্ন সংখ্যাটি বললে ওমর প্রায় 1200 এর মতো চতুষ্পদী কবিতা লিখেছিলেন। তার এই কবিতা সংকলন 19 শতকের মাঝামাঝি পর্যন্ত অবহেলিত ছিল। 1859 সালে এডওয়ার্ড ফিটজগেরাল্ড এই কবিতা সংকলনের ইংরেজি অনুবাদ রুবাইয়াত অব ওমর প্রকাশ করলে ওমরের কবিতার খ্যাতি ছড়িয়ে পড়ে। তার কবিতাগুলো পশ্চিমা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়, এমনকি তার নিজ দেশের চেয়েও বেশি। ওমর খৈয়ামের জীবনের অনেক দিকই আমাদের অজানা। তার অনেক কাজও দুর্ভাগ্যজনকভাবে হারিয়ে গিয়েছে কালের স্রোতে। তার দাম্পত্য জীবন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না, তবে ধারণা করা হয় তিনি বিয়ে করেছিলেন এবং তার একটি সন্তান ছিল। 1931 সালের 4 ডিসেম্বর ওমর খৈয়াম তার জন্মস্থান নিশাপুরে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুর আগে এমন একটি বাগানে তাকে সমাহিত করার কথা বলে গিয়েছিলেন, যেখানে বছরে 2 বার ফুল ফোটে। সেখানেই তাকে সমাহিত করা হয়েছিল। দীর্ঘকাল তার কবরের কোনো খোঁজ পাওয়া যায়নি। 1963 সালের প্রত্নতাত্ত্বিক খননে তার কবর খুঁজে পাওয়া যায় এবং তা নিশাপুরে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সে স্থানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। এহসানুল হক শাওন, সময় সংবাদ।